নৌকা ডুবে যাচ্ছে, আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে, আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না। পরিস্থিতি যেভাবে একের পর এক পেচকি লাগতেছে, আমাদের কয়েকজন মন্ত্রীকে প্রধানমন্ত্রী বহিষ্কার করছেন অথবা পদত্যাগ করতে বাধ্য করছেন। অর্থনীতি যেখানে গিয়ে দাঁড়াবে তাতে এই সরকারের ক্ষমতায় টিকে থাকা কোনোভাবেই সম্ভব হবে না। সম্ভবত এই সরকারের ক্ষমতার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে প্রবাসীদের এই রেমিটেন্স শাটডাউনের ক্যাম্পেইন। দিনে নাটক, রাতে আটক, এগুলো না বুঝার মতো মূর্খ অপদার্থ নয় এই বাংলাদেশ নামক বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। দর্শক, বাংলাদেশের শিক্ষার্থীরা মাঠে নেমেছিল কোটা সংস্কারের জন্য। ধীরে ধীরে সেই দাবি পরিবর্তন হয়ে এখন সরকার পতনের দাবিতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর মুখ থেকেই জানতে পেরেছি তারা এই সরকারের পতন চায়, নতুবা তাদের দাবি মানবে না এই সরকার, এমনটাই আশঙ্কা করছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে এসে সরকার পতনের ঠিক দুইটি আলামত প্রকাশ পেয়েছে, আর সেই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডাক্তার জাহিদুর রহমান। তো প্রিয় দর্শক, সেই দুটি আলামত কি সেটা জানতে পারবো আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই। প্রিয় দর্শক, সেই সাথে বাংলাদেশের রেমিটেন্স শাটডাউনের কথা কিন্তু অনেক আগে থেকেই আমরা শুনে আসছি, ফলত এখন সেটাই কার্যকর হচ্ছে, যেটা ফুটে উঠেছে বিভিন্ন গণমাধ্যমের ভিডিও সংবাদে। তো প্রিয় দর্শক, বাংলাদেশের রেমিটেন্স শাটডাউন হলে ঠিক কি পরিণত হতে পারে এবং বাংলাদেশের অবস্থান ঠিক কোথায় যেতে পারে তা আজকের এই নিউজটি দেখলেই আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। নৌকা ডুবে যাচ্ছে, আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে, আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না। আপনি পতনের সময় কতগুলো লক্ষণ খুব স্পষ্টভাবে দেখবেন। অনেকগুলো লক্ষণ আমি চারপাশে দেখছি, আজ দুটো নিয়ে কথা বলতে চাই। খুব সহসাই আরো অনেকগুলো লক্ষণ আছে, আমি সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করবো, কারণ ওগুলো আলাদাভাবে আলোচনার দাবি রাখে। খুব কমন একটা বিষয় হয় যখন আপনি আপনার ঘরে আগুন লেগে যায়, নিজ ঘরে আগুন লেগে যায়। আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে। আমরা অনেকে হয়তো খেয়াল করেছি, দুদিন আগেই একটা গেট টুগেদারের মতো সভার মতো করেছিলেন জনাব ওবায়দুল কাদের। ওখানে উনি ইনভাইট করেছিলেন ছাত্রলীগের বর্তমান এবং সাবেক সব নেতাদেরকে। উদ্দেশ্য খুব সিম্পল, আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি যে উনি যে ধরনের কথা বলছেন, যে উদ্দেশ্যে এদেরকে ডাকছেন, যেসব কথা তাদের সামনে বলছেন, এটা গৃহযুদ্ধের উস্কানি দেওয়ার মতো। কিন্তু আওয়ামী লীগের এখন কোনো উপায় নাই, তাকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে হলেও সিরিয়ার বাশার আল আসাদের মতো করে হলেও ক্ষমতায় থাকার চেষ্টা করতে হবে, কারণ পুলিশ বিজিবি দিয়ে নির্বিচারে গুলি করে মানুষ মেরে পারা যায় নাই, কারফিউ সহ মিলিটারি লেগেছে। সো তারা এখন চেষ্টা করছেন আগের মতো আবারও আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজনকে পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় মহল্লায় রেখে তাদেরকে দিয়ে মার্সেনারির ভূমিকা পালন করে, আগে যেমন করতো, যদিও টাইম পুরো পাল্টে গেছে। এই দেশে মানুষজন আর ছাত্রলীগ আওয়ামী লীগ পৌঁছে টোছে না, অলরেডি দেখা হয়ে গেছে। আর বহুবার বলছে, আমি যদি ছাত্রলীগ করতাম, যুবলীগ করতাম, আওয়ামী লীগ করতাম, আমি এখন পালিয়ে বাঁচার চেষ্টা করতাম। এটাই স্বাভাবিক। কি দরকার এদেরকে ক্ষমতায় রাখা? এদেরকে ইউজ করে আমি আমার কয়েক প্রজন্মের টাকা বানিয়ে ফেলেছি, তাহলে আর কি আসে যায় এদেরকে ক্ষমতায় রাখার? জানো যাবে না, বেঁচে থাকবো এবং আমি সহজ মতো খুব আরামসে পৃথিবীর কোনো ভালো সভ্য দেশে বসবাস করবো। অলরেডি টাকা পয়সা পাঠিয়েই রেখেছে নিশ্চয়ই। যাই হোক, যারা ওবায়দুল কাদের তাকে ডেকেছিলেন এবং একটা পর্যায়ে তাকে উঠে চলে যেতে হয়েছে। যেটা হয়েছিল আমি একটু পড়ি। নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ে দোতলা সম্মেলন কক্ষে উপস্থিত হন। এর মধ্যে সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন। তাদের সাথে কোনো আলোচনা না করে গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করে। এতে তাদের মধ্যে তারা ক্ষুব্ধ হয়ে তাদের মধ্যে কথা বলতে থাকে। তারপর একটা পর্যায়ে সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, মতবিনিময় সভায় ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন? তাহলে আমাদের ডাকলেন কেন? আগে আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন, তারপর ব্রিফ করবেন। তারা করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন। তারপর একটা পর্যায়ে যেটা হয়, উনি অতীতের অভিজ্ঞতা থেকে তারা আগে আজ করতে পেরেছিলেন যে ওবায়দুল কাদের বক্তৃতা করে চলে যাবেন, যেটা সবসময় হয়। সাবেক ছাত্রনেতারা আরও বলেন, হট্টগোল শুরু হলে প্রথমে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায় কে কে, কিন্তু এরপরও হট্টগোল চলতে থাকে। এরপর সংবাদ সম্মেলন অন্যান্য দিনের মতো দীর্ঘ না করে সভা ত্যাগ করেন ওবায়দুল কাদের। এ সময় পেছনে বসা ছাত্রলীগের সাবেক এক নেতা ভুয়া ভুয়া বলে আওয়াজ করেন। তারপর অনেকেই ভুয়া ভুয়া বলে ওঠেন। তারপরে তিনি তাদের সাথে আলাপ না করে নিজে কক্ষে চলে যান। তাদের সাথে ওই আলাপটাও আর তুলতে পারেন নাই। তিনি কিন্তু ওই যে কি বক্তৃতা করছেন সেটা আমরা মিডিয়ায় শুনেছি, ওই একই রকম সবাইকে জেগে উঠতে হবে, আমরা তাহলে শেষ হয়ে যাব। আবারও ছাত্রলীগের আওয়ামী লীগের সাবেক নেতা তাদেরকে লেলিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু কাজ হয় নাই। এবং শুধু সেটা না, ছাত্রলীগের নেতারা যখন এই জিনিসগুলো করছেন তখন মিডিয়ার উপরও তারা চড়াও হয়েছিলেন। মাথাটা ঠিক নাই। সো নিজেদের ঘরের আগুনটা আমরা দেখতে পাচ্ছি। তো অনেক ছাত্রনেতা বলেছেন, অনেক জায়গায় মিডিয়াতে এরকম নিউজ এসছে যে পদপদবীর সময় তাদের কোনো যোগ থাকে না, খেয়াল থাকে না। এখন ক্ষমতা যাচ্ছে, ক্ষমতায় ঝামেলা হচ্ছে, তাই তাদেরকে ডাকা হয়েছে। এবং জনাব ওবায়দুল কাদেরের কথার মধ্যে একটা রিফ্লেকশন ছিল, উনি মান অভিমান ভুলে সবাইকে একসাথে কাজ করতে বলা হচ্ছেন, কারণ বিরাট হুমকি সামনে আছে। ওই যে বললাম, যারা পত্র পায় নাই, যারা যা হালুয়া রুটি যতটা চেয়েছিল ততটা পায় নাই, তারা এখন কেন এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে?
বা যারা অনেকও পেয়েছে তারাও বা থাকবে কেন? সো আগুন লেগেছে, আগুন লাগছে, আগুন ছড়িয়ে পড়ছে, পড়বে, আওয়ামী লীগের নিজেদের মধ্যে ছড়িয়ে পড়বে। এটাই ঘটবে এখন। চাচা আপন প্রাণ বাঁচা, এই একটা স্লোগান আছে না, প্রাণ বলতে আমি পিঠ বাঁচানোর কথা বলছি। আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি, দেশ স্বাধীন হলে আওয়ামী লীগের যে কোনো লোকজনের উপরে কোনো রকম কোনো শারীরিক হামলা বা যে কোনো কিছুর বিরোধিতা আমি করব, কিন্তু ফিট বাঁচানো, যান বাঁচানো বলতে বিচার ফেস করা থেকে ওদের একটু ঠেকাতে পারবে না। প্রত্যেককে, এই দেশটাকে যেভাবে যেভাবে ধ্বংস করা হয়েছে, সহি একটা বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের প্রতি ইনসাফ করা হবে, ইনসাফ করা হবে, তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে দেওয়া হবে, বেশিও না কমও না, তাদের প্রতি ইনসাফ হবে। সো ওই বাচ্চাটাও তো অ্যাটলিস্ট বাঁচার চেষ্টা করবে। কোটি কোটি, কেউ কেউ শত শত কোটি, কেউ কেউ হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, তার একটা দেশে থাকতে হবে কেন? একই সাথে আরেকটা ঘটনাকে মেলাতে চাই, এটা সরকারপন্থী পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান সরকারি দলের প্রভাবশালীরা। বিরাট একটা তালিকা আছে এখানে। আমি মনে করি 2 ডজন না, সংখ্যাটা আরো অনেক বেশি হবে। এদের সংখ্যা জানা গেছে, এদের কথা জানা গেছে, সব হিসাব নিকেশ হয়তো পুরোপুরি পাওয়া যাবে। কয়েকটা একটু পড়ি। 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, উনি চলে গিয়েছিলেন। 16 জুলাই লন্ডন গিয়েছিলেন ইলিয়াস মোল্লা এবং 26 তারিখ ফিরে আসেন। বুঝতে পারছি আমরা সময়টা কিরকম। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 1 আসনের এমপি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। তারপরে কিছুক্ষণ আগেই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই মালয়েশিয়া যান পরিবারের সদস্য সহ। এছাড়াও আরো অনেকে গেছেন, যেমন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন পরিবারের সদস্য সহ। কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন চীনে গেছেন। 17 জুলাই 1:11 গেছেন চট্টগ্রাম 1 আসনের এমপি হাবিবুর রহমান। ঢাকা 5 আসনের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। তারপরে এমিরেটসের ফ্লাইটে ভোলা 4 আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর 27 জুলাই। তারপরে আব্দুল মোমেন ছিলেন আমেরিকাতে, তিনি ফিরে আসেন 28 জুলাই। ভোলা 3 আসনের এমপি নুরুল নবী চৌধুরী 26 জুলাই দেশে ফিরে এসেছেন, এর আগে দেশের বাইরে ছিলেন। একটা বিরাট তালিকা, বিরাট তালিকা। এখানে অন্তত 24 জনের কথা বলেছে, সময় সহ দেয়া, কে কোন দেশে গেছেন সেটা দেয়া হয়েছে। একটা জিনিস আমরা বুঝতে হবে, সেটা হচ্ছে সরকারের ভেতরে কতটুকু কি হচ্ছে। আমরা তো আসলে কতগুলো বাইরের উপসর্গ দেখে, লক্ষণ দেখে বুঝতে পারি, আমরা বুঝতে পারি ভেতরে কি অবস্থা হচ্ছে। কিন্তু যারা এই সরকারের সাথে বিভিন্ন জায়গায় নেতা আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা এই ভেতরের পরিস্থিতি আরো অনেক ভালো বুঝতে পারেন। সুতরাং তারা যখন পালিয়ে বাঁচার চেষ্টা করেন, দূরে থেকে হাওয়া বোঝেন, তারপরে যখন সব শান্ত হয়, তারপর যখন দেশে ফিরে আসেন, তখন আমরা বুঝতে পারি খুব ক্লিয়ারলি সিরিয়াস গড়বড় হয়েছে। এবং আমি আবারও বলছি, অনেক উদাহরণ আছে, এমনকি প্রধানমন্ত্রী নিজে যেভাবে আচরণ করছেন, যা বিহেভ করছেন, সেগুলো আমাদেরকে ক্লিয়ারলি ইন্ডিকেশন দেয় সরকারের খুবই খারাপ পরিস্থিতি এখন তাদের অভ্যন্তরে আছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে প্রবাসীরা দেশের রেমিটেন্স পাঠানো বন্ধের ডাক দিয়েছিলেন। মূলত 18 জুলাইয়ের পর থেকে ক্যাম্পেইনটা শুরু হয়েছে। এই ক্যাম্পেইন কোন প্রেক্ষাপটে শুরু হয়েছে এবং এর প্রভাব দেশের অর্থনীতির উপরে এবং সরকারের উপরে কতটা পড়তে পারে সে ব্যাপারে এর আগে একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম। আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব ক্যাম্পেইন শুরুর 2 সপ্তাহ পরে এসে দেশের অর্থনীতির উপরে এর কতটা প্রভাব পড়েছে। রেমিটেন্স শাটডাউন ক্যাম্পেইন শুরু হবার আগে জুলাই মাসের 1 থেকে 18 তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে $7,90,00,000 রেমিটেন্স এসেছে। ক্যাম্পেইনটা শুরু হবার পর প্রথম সপ্তাহে পুরো সপ্তাহ জুড়ে দেশের রেমিটেন্স এসেছে $7,80,00,000। অর্থাৎ ক্যাম্পেইনটা শুরু হবার আগে প্রতিদিন গড়ে যে রেমিটেন্স আসতো তার চেয়েও $10,00,000 কম এসেছে পরবর্তী 1 সপ্তাহে, এবং তারপরের 1 সপ্তাহে দেশের রেমিটেন্স এসেছে $13 কোটি। অর্থাৎ ক্যাম্পেইনটা শুরু হবার পর, রেমিটেন্স বন্ধের ডাক দেবার পর 2 সপ্তাহে দেশের রেমিটেন্স এসেছে মাত্র $22 থেকে $23 কোটি। মাত্র $22 থেকে $23 কোটি। এর আগে 1 থেকে 18 তারিখ পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছিল $142 কোটিরও বেশি। সেখানে পরবর্তী 2 সপ্তাহে মাত্র $22 থেকে $23 কোটি। এটা হচ্ছে এই ক্যাম্পেইনের প্রভাব। এবং এই প্রভাবে কি হয়েছে, 1 মাসে রিজার্ভ কমেছে প্রায় $1.5 বিলিয়ন। হিসাবে বলা হচ্ছে $1.3 বিলিয়ন মতো 1 মাসে রিজার্ভ কমেছে। এবং রিজার্ভ কমে এখন কোন অবস্থায় আছে সেটা আমাদের একটু জানা দরকার। কয়েকদিন আগেই আমরা IMF-এর ঋণের 3য় কিস্তি পেয়েছি এবং একই মাসে আমাদের বিশ্ব ব্যাংকের কিছু ঋণের টাকা এসেছে এবং আরও কিছু সংস্থার ঋণের টাকা ঢুকেছে ডলার হিসাবে আমাদের রিজার্ভে, এবং প্রায় $2 বিলিয়নেরও বেশি। এটা ঢোকার পর আমাদের রিজার্ভ কিছুটা বেড়েছিল, কিন্তু তারপরও আকুর পেমেন্টের পরে আমাদের রিজার্ভ কমে $15 বিলিয়ন ঘরে চলে এসছে। এটা BPM-6 অনুযায়ী, অর্থাৎ যেটা বাংলাদেশ ব্যাংক নিট রিজার্ভ বলে। কিন্তু এর চেয়েও ব্যবহারযোগ্য রিজার্ভ $5 থেকে $6 বিলিয়ন কমিয়ে রাখতে হবে। তার মানে আমাদের রিজার্ভ এখন $10 বিলিয়ন নিচে চলে এসছে। আমরা যদি হিসাবের সুবিধার্থে $10 বিলিয়ন ধরি, তারপর যেভাবে এই ক্যাম্পেইনটা চলছে, অর্থাৎ 2 সপ্তাহে রেমিটেন্স এসেছে মাত্র $22 থেকে $23 কোটি। মাত্র $22 থেকে $23 কোটি। অথচ আমাদের প্রতি মাসে প্রায় $2 বিলিয়ন অর্থাৎ $200 কোটি রেমিটেন্স আসে।
2 সপ্তাহে যেহেতু $22 কোটি এসছে, বা আমি যদি এটাকে হিসাবে সুবিধার জন্য $25 বা $30 কোটি ধরি, সেক্ষেত্রেও পুরো মাস জুড়ে আমাদের রেমিটেন্স আসতো। এই ক্যাম্পেইনটা যদি পুরো মাস জুড়ে চলতো তাহলে রেমিটেন্স আসার কথা $50 থেকে $60 কোটি, অর্থাৎ $1 বিলিয়ন না, 0.5 অথবা $0.6 বিলিয়ন, যেখানে আমাদের প্রতি মাসে প্রায় $2 বিলিয়ন করে রেমিটেন্স আসে। এবং আমাদের এই কারণে এই ক্যাম্পেইনটা শুরুর ফলে এখন মাত্র 14 দিনের ইফেক্ট হচ্ছে $1.3 বিলিয়ন আমাদের রিজার্ভ কমে গেছে। ফলে আমরা যদি ধরি সামনের মাসে অগাস্টে বা সেপ্টেম্বর সহ এই 2 মাসে যদি একইভাবে এই ক্যাম্পেইনটা চলতে থাকে, তাহলে আমাদের প্রায় $1.5 বিলিয়ন করে একটা ঘাটতি হবে রেমিটেন্স আসার ক্ষেত্রে। পাশাপাশি আমাদের রপ্তানি আয় কমেছে, আমাদের রপ্তানি আয় কমেছে প্রায় 6%, এবং এটা আরও কমবে। কারণ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল একটা বিবৃতি দিয়েছিলেন, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, এবং তখনই আমি বলেছিলাম বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল হতে পারে, কিংবা আরও বড় কোনো স্টেপ, যেহেতু তার বিবৃতির মধ্যে সম্পর্ক ছিন্নের একটা হুমকি ছিল, সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার একটা হুমকি ছিল, ফলে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি সেই ভিডিওতে বলেছিলাম, এবং সেটাই সম্ভবত হতে যাচ্ছে। পুরোপুরিভাবে সম্পর্ক ছিন্ন না করা হলেও, কিংবা রপ্তানির উপরে বাংলাদেশ থেকে যে রপ্তানি হয় বা তারা যেটা আমদানি করে সেটার উপরে কোনো রেস্ট্রিকশন না দিলেও আমাদের রপ্তানির উপরে একটা বড় ধরনের প্রভাব পড়বে নিশ্চিতভাবে। কারণ ইউরোপীয় ইউনিয়নের সাথে অংশীদারিত্বের একটা আলোচনা ছিল বাংলাদেশের, সেটা তারা স্থগিত করেছে, এবং পরবর্তী তারিখও তারা জানায়নি, অর্থাৎ এটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। ফলে বাংলাদেশের জিএসপি সুবিধা বা জিএসপি প্লাস সুবিধা এগুলো বাতিল হয়ে যেতে পারে যে কোনো সময়, এবং আমাদের রপ্তানির উপরে, অর্থাৎ তারা যেটা আমদানি করে সেই আমদানির উপরে তারা কোনো ধরনের রেস্ট্রিকশন কিংবা আমাদের এখানে কোনো ধরনের একটা ট্যারিফ তারা বসিয়ে দিতে পারে। জ্বালানি তেলের সংকট দেখা দেবে। ফলে সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কাতে যে পরিস্থিতিটা হয়েছিল তার চেয়েও ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেশে তৈরি হয়ে যাবে যদি এভাবে চলতে থাকে। বিশেষ করে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের যে ক্যাম্পেইনটা শুরু করেছেন এটা যদি কন্টিনিউ করতে থাকে, এবং অলরেডি ডলার পাওয়া যাচ্ছে না, এবং ডলারের দাম 125 টাকায় উঠে গেছে। মানি এক্সচেঞ্জগুলোতে ডলার নাই, গলিতে গলিতে ডলার পাওয়া যাচ্ছে, সেখানে 125 টাকায় ডলার কিনতে হচ্ছে। এটা হচ্ছে প্রবাসীদের এই ক্যাম্পেইনের প্রভাব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সরকার এখন যতটা চাপে আছে, দেশের মধ্যে আন্দোলনের চাপ, কারণ শিক্ষার্থীরা মাথা নত করছে না, কোনোভাবেই আন্দোলন ছেড়ে দিচ্ছে না, এবং এই আন্দোলন কোনোভাবেই সরকার দমন করতে পারছে না, কোনোভাবেই পারছে না, ছলাকলা করে করতে পারছে না। তারা অতিরিক্ত বল প্রয়োগের চেষ্টা করেছিল, গুলি করে তারা মানুষ মেরেছে নির্বিচারে, কিন্তু তারপরও আন্দোলন দমন করা যাচ্ছে না। আন্তর্জাতিক চাপ শুরু হয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে প্রচণ্ড রকম চাপ দেওয়া হচ্ছে, এমনকি জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে বাদ দেওয়ার একটা হুমকিও রয়েছে। পাশাপাশি জোসেফ বোরেল, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী, তার বিবৃতিতে একটা বড় ধরনের হুমকি ছিল বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করার, এবং এরপর তারা শুধুমাত্র বিবৃতি দিয়েই ক্ষান্ত থাকেনি, তারা বাংলাদেশের সাথে একটা বৈঠক ক্যান্সেল করেছে, যেখানে বাংলাদেশের সাথে সহযোগিতার অর্থাৎ অংশীদারিত্ব নিয়ে আলোচনার একটা বৈঠক ছিল, এবং সেটা অনির্দিষ্টকালের জন্য তারা স্থগিত করেছে। ফলে পরিষ্কার যে সারা পৃথিবী থেকেও একটা ভয়ঙ্কর রকম চাপ এই সরকারের উপরে আছে। পাশাপাশি অর্থনৈতিকভাবে যে চাপটা এখন তৈরি হয়েছে, বিশেষ করে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের ক্যাম্পেইন শুরু হওয়ার পর দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপরে যে চাপটা তৈরি হয়েছে, এবং আগামী 2 মাস যদি এই ক্যাম্পেইনটা কন্টিনিউ করে, তাহলে অর্থনীতি যেখানে গিয়ে দাঁড়াবে তাতে এই সরকারের ক্ষমতায় টিকে থাকা কোনোভাবেই সম্ভব হবে না। সম্ভবত এই সরকারের ক্ষমতার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে প্রবাসীদের এই রেমিটেন্স শাটডাউনের ক্যাম্প। পরিস্থিতি যেভাবে একের পর এক পেচকি লাগতেছে, এমনটা আমি খুব আশ্চর্য হব না যে আমাদের কয়েকজন মন্ত্রীকে প্রধানমন্ত্রী বহিষ্কার করছেন অথবা পদত্যাগ করতে বাধ্য করছেন। আস্তে আস্তে কিন্তু পেচকি লাগতেছে। অলরেডি এই যে ওনাদেরকে পদত্যাগ করানো বা দায়িত্ব থেকে সরাই দেওয়া নিয়ে ব্যারিস্টার সুমন কথা বলছেন, আজিজুর রহমান নামক আরেকজন এমপি কথা বলছেন, এমনকি বাংলাদেশের অনেক মানুষ এই ঘটনাটাকে নিয়ে যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়া বা ছাত্রলীগকে হালকা ঝাঁপাইয়া দিয়া এই ঘটনাগুলোতে আজকের দিন পর্যন্ত নিয়ে আসছেন। পরিস্থিতি কিন্তু একটু ঘোলাটে আকার ধারণ করেছে। আজকে সারা বাংলাদেশে নতুন যে কর্মসূচি ঘোষণা দিয়েছে, এই শিক্ষার্থীদের ঘোষণা দেওয়া কর্মসূচি যদি বাস্তবায়িত হয়, তাহলে আজকে বাংলাদেশের রাজপথগুলো পুরোটাই শিক্ষার্থীদের দখলে থাকবে। গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গা শিক্ষার্থী বা আম জনতার দখলে থাকবে। এর মাঝখানে একটু টেনশন তো আছে, গতকালকেই জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। তো তাদের নেতাকর্মীরা এখন কি করবে, এটাও একটা চিন্তাভাবনা। কেউ কেউ বলছেন যে আন্দোলনগুলোর মধ্যে তারা মিশে যাবে। আসুন এবার ঘটনা কি। গতকালকে সারা বাংলাদেশের বেশ কিছু জায়গায় ধাওয়া, পাল্টা ধাওয়া, গণগ্রেফতার দেখেছি, চ্যাংদোলা কইরা 71-এর মতন ছাত্রছাত্রীদেরকে তুলে নিয়ে যাচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। তো প্রতিদিন কিন্তু এই বিক্ষোভটা ক্রিয়েট হচ্ছে। গতকালকের এই দৃশ্য দেখে পাশাপাশি শিক্ষকরা নামছিল রাজপথে, তারপর চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা সকলে নামছিল। এইগুলোর পরে এবার নতুন কর্মসূচি ঘোষণা করছে। আপনারা জানেন যে অলরেডি 6 জন সমন্বয়ক তারা মুক্তি পাইছে। তবে মুক্তি পাওয়ার পরে তাদেরকে নিয়ে নতুন এক খেলা শুরু হয়েছে। পরের ভিডিওতে বলছি, আগে তাদের এই আপডেটটা দেওয়া যায়। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে সারা বাংলাদেশ থেকে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু এবং গ্রেফতার হওয়া সকলের স্মরণে আজকে দেশব্যাপী প্রার্থনা, কবর জিয়ারত যারা শহীদ হয়েছেন, এবং ছাত্র জনতা, প্যাচটা এখানে লাগছে, ছাত্র প্লাস জনতা, এই দুইটা একসাথে হয়ে একটা গণ মিছিল কর্মসূচি আয়োজনের ঘোষণা করেছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো তাদের বক্তব্যটা কি?
গতকালকে সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এই মুহূর্তে এই আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তিনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে এই কাদেরকে নিয়ে এক শ্রেণীর মানুষ পোস্ট করছেন যে সে শিবিরের সদস্য। এখন দেখেন আপনারা মাঝে মাঝে গাছে তুলে ফেলেন। এখন দেখেন সে যদি শিবিরের সদস্য হয়, আজকে তার কমান্ডে সারা বাংলাদেশের ছাত্ররা হাঁটতেছে, তো ছাত্রলীগের জন্য এটা কি লজ্জার নাকি সম্মানের? আউলা জলাতে ট্যাগ দিয়ে দিচ্ছ তোমরা না বুঝা মিয়া। যদি সে শিবির হয় সেটা আলাদা ইস্যু থাকতে পারে তার ব্যক্তি জায়গা থেকে, আমি জানি না। বাট এই যে গতকালকে থেকে আমি দেখছি যে তারা নিয়ে এসে শিবিরের এক্স এই সেই, তো তার মানে এখন আব্দুল কাদেরই মোটামুটি একটা সমন্বয়কদের মধ্যে প্রধান দায়িত্ব পালন করছে। তো এক ছেলের আঙ্গুলের ইশারা লারে বাংলাদেশ। আচ্ছা, তো সে কি বলছে? আপনার গণহত্যা এবং গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি, 9 দফা দাবির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে সরি বলতে হবে। এটা নয়তো প্রধানমন্ত্রী বলে দিলেন, তিনি পরিবারের প্রধান, বলতে পারেন যে মানে পরিস্থিতি হয়েছে। কিন্তু 4 জন মন্ত্রী, বহুত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকেও কিন্তু পদত্যাগ এবং বহিষ্কারের বিচারের গ্রেফতারের আওতায় আনার জন্য একটা কিন্তু আর্টিকেল আছে ছাত্রদের এই 9 দফার মধ্যে। এইটা কিন্তু আসলে কঠিন হয়ে যাবে। বাট তারা বলছে এই দাবি আদায়ের লক্ষ্যে আজকে শুক্রবার সারা দেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, কবর জিয়ারত, মন্দির, গির্জা, সকল প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণ মিছিল অনুষ্ঠিত হবে। আর এই কারণেই সম্ভবত আমরা দেখছি আজকে হঠাৎ করে আবারও সেনাবাহিনীর উপস্থিতি বাড়ছে, বিজিবির উপস্থিতি বাড়ছে, কারণ এই আন্দোলনটার সাথে সম্ভবত হেফাজতও কানেক্টেড হতে যাচ্ছে। আবার শুনলাম কওমি শিক্ষার্থীরাও নামছে, তাহলে কিন্তু পরিস্থিতি কোন লেভেলে যাবে আপনি বুঝছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আমাদের প্রাণের জন্মভূমি এক মহা সংকট অতিক্রম করছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা পরিচালনা করে শান্তিপ্রিয় ছাত্র জনতাকে রক্তে রাজপথকে রঞ্জিত করেছে। কারো পরিচয় শিক্ষার্থী হলেই তার ফোন চেক করে অত্যাচার চালানো, নির্যাতন চালানোর মতন দুঃসাহস দেখিয়েছে। আমি এটাতে শতভাগ সহমত। একটা স্বাধীন দেশে একজন স্বাধীন নাগরিকের ফোন পুলিশ চাইলো, ছিনাই নিল, নিয়ে এটা চেক করতেছে। হাউ ডেয়ার! অবশ্য এটাই ঘটতেছে। ডেয়ার ডোয়ার করে লাভ নাই। বাংলাদেশে আমাদের কালচারই আমরা এমনভাবে বানাইছি, রাজনৈতিক সরকারগুলো নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সবসময় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অতীতে জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, পুলিশকে একটা এক্সট্রা লাইসেন্স দিয়ে রাখে, যার কারণে পুলিশ অলওয়েজ একটা ভাবে থাকে যে হ্যাঁ আমরা আছি মানে সরকার আছে, এরকম একটা ফিলিংস কিন্তু অনেক সদস্যের মুখ দিয়ে চলেও আসছিল। ছাত্ররা বলছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ আজ ছাত্র হওয়াই যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। কারণ গভীর রাতে ঠক ছাত্র আছে কিনা, এটা কিন্তু ঘটছে, যার কারণে ছাত্ররা বিগড়াইছে। তারপর বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেও ছাড়ছে না। শিক্ষার্থী এবং আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলেই গ্রেফতার এবং এর মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে। পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেড দিয়ে গণগ্রেফতারের নামে গ্রেফতার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কের টাকা। এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 6 জন সমন্বয়ক সহ অসংখ্য ছাত্র জনতাকে যে গ্রেফতার করা হয়েছে, আর 6 সমন্বয়কে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিলেও আপনার ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, সমন্বয়ক আরিফ সোহেল সহ অসংখ্য ছাত্র জনতা এখনও কারাগার এবং রিমান্ডে আছে। জুলুম নির্যাতন নিষ্পেষিত ছাত্র জনতা মুক্তির প্রহর গুনছে। অসংখ্য ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে। অনেক ছাত্র, সাধারণ মানুষ চোখ, কান, হাত, পা কিংবা শরীরের অন্য অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে। বিবৃতিতে বলা হয়েছে আজ ছাত্র সমাজ ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না, প্রতি মুহূর্ত কাটাচ্ছে গ্রেফতার এবং গুম হওয়ার আতঙ্কে। শহীদ এবং গুম হয়ে যাওয়া মানুষদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ বাতাস। আর বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন মোনামি, নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তারা বলছে যে আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তির স্বার্থের জন্য আন্দোলন করছি না, আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কি অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কি অপরাধে শত শত ভাইদেরকে হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না, কিন্তু এর জবাব এবং বিচার না দিয়ে আমরা আমাদের আন্দোলনকে কোনোভাবেই থামাবো না। এখন আজকের আন্দোলনটাতে পেঁচ কোথায় লাগবে জানেন? আমি আমার আগের ভিডিওতে বলছিলাম সরকার তাদের মতন বোঝে, সেখানে অনেক ফাঁকনা লুকো আছে, বয়স হয়েছে, আমরা শুনছি বয়স হইলে মাথা কাজ করে না, ইয়াং জেনারেশনটা কানেক্টেড না করে এই যে হুট করে জামাতরে কালকে নিষিদ্ধ করছে। এখন আজকে ছাত্ররা ডাকে দিচ্ছে জনগণ সহ আসেন। এখন জামাতের তারা যদি আজকের এই আন্দোলনে ঢুকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? এতদিন বলা হয়েছে যে পুরো ঘটনা জামাত করছে, ফাইন মাইনে নিলাম জামাত করছে, তো আজকে যে ছাত্ররা ডাক দিচ্ছে জনতা মাঠে নামেন, আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? হুট করে একটা সিদ্ধান্ত, পুট করে একটা কাজ, মানে হয় কি যে অনেক সময় মাথা আউলাই যায়। আমার কাছে এরকমই মনে হচ্ছে অনেক বিজ্ঞ যারা এই কাজ করছেন, কিন্তু মাঝে মাঝে আসলে বাপের থেকে ছেলেরও মাঝে মাঝে বেশি বুঝে, বাবারা সবসময় বেশি বুঝে বিষয়টা তা না। দেখা যাক আজকে কি ঘটে বাংলাদেশে। অস্থিতিশীল একটা অবস্থান তৈরি হবে। সরমনায় আবার দিক দিয়ে ডাক দিচ্ছে, হেফাজত রেডি। ভালো থাকুন দর্শক মণ্ডলী, আমি আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।